রিগান, কি হইল? তুমি রেডি হও না? কলেজে যাইবা না? যাবো, আব্বাকে বলো 500 টাকা দিতে। তোরে কয়দিন আগে টাকা দিলাম, আবার কিসের টাকা? আব্বা, একটা গাইড বই কেনা লাগবে। কিসের গাইড বই? তুই না পরীক্ষার পর ঢাকা যাবি? আব্বা, ডাক্তারি পড়তে হইলে আগে কোচিংয়ে ভর্তি হইতে হবে। ঠিক আছে, বাজার থেকে আইসা লই, তারপর দিমুনে। আম্মা, আমারও 100 টাকা দাম লাগবো। আচ্ছা দিমুনে। এখন স্কুলে আচ্ছা। তুই এখন যা, আমি কলেজে যাই। ঠিক আছে ভাইয়া। এই ঢিল মারছে কে? দেখি নাই। তোমরা দেখো না ঢিলটা কি ভূতে মারছে? হতে পারে না, পেট নিতে পারে। দোস্ত, এটা কি হইলো? এখনো কিছু হয়নি। দোস্ত, এর একটা প্রতিশোধ লইতে হইব। খেলাটা কেমন এলো রে? খেলা তো আমরা শুরুই করি নাই। লজাই ওয়ালাইকুম, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো ভালো। তো কই গেছিলেন? ওই ধানের জমিটা দেখতে গেছিলাম। ও আচ্ছা, তা আমি যে ব্যাপারটা বলছিলাম ওই ব্যাপারটা কি হলো? চেয়ারম্যান সাহেব, আমি তো আপনাকে বলেছি এই ব্যাপারে আমি নিরুপায়। দেখেন, নিরুপায় বলে কোনো শব্দ নেই, আপনি তাই চেষ্টা করলে উপায় হয়। দুঃখিত, আমার কিছু করার নেই। আবুল, কি বুঝলি? মাস্টার একটা গাড় তেরা। আয়। আইলো দারুন ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো। দিদি নমস্কার। দিদি ভালো আছেন? হ্যাঁ জি দিদি। দিদি একটা কথা বলবো? আপনার বৌদি না একটা ফুল গাছ থাকে, সেই ফুল গাছের প্রথম ফুল ফুটছে, সেই ফুলটা আপনারে দিতে হবে। তাই দিদি হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। খুশি হয়েছি মানে জোয়ার বইতেছে খুশি। আইলো দারুন ফাগুন রে। মা শিউলি, জি আম্মা। কি হয়েছে মা? কিছু না। পড়া থুয়া ঘুমাইতেছ কেন? পড়ো মা। মা শিউলি, এই দেখ তোর জন্য কি ও আনছি। বাবা, কাঁঠাল। হ্যাঁ মা, কাঁঠাল তোর জন্য আনছি রে মা। আজ মনে হয় ব্যবসা ভালো হয়েছে। ব্যবসা ভালো হয়েছে ঠিক, তবু ফল খাওয়ানোর সময় চলে যাইতাছে, তাই পোলাপানের লেগে ফলটা নিয়ে এলাম আর কি। বুঝলাম, কিন্তু একটু হিসাব করে চলা উচিত।
আহা রিগানের মা, পোলাপানের খাওয়ানোর সময় হিসাবের কথা কইও না তো, ও তো ওকে মন ছোট হইয়া যায়। কি শুরু হয়ে যায় আব্বা? রিগান আইসোস, এই নে কলেজ ও হাত খরচের টাকা। আর 100 টাকা দেবো, কি করবি? দরকার আছে। নে, তবে মনে রাখিস এ মাসে কিন্তু আমার কাছে আর টাকা চাবি না। আব্বা আমার 100 টাকা দাও, দেখছো, দেন। তুমি টাকা দিয়ে কি করবো? দরকার আছে। তুমি তো স্কুলে পড়ো, দেব? ছোট মানুষ চাইছে দিয়া আচ্ছা, এই নাও। পড়তে বৌমা। ছেলেরা তো অভাব, শেষ পর্যন্ত মুচির সাথে প্রেম। আমরা কি কমাচ্ছিলাম না? বাজে কথা বলছো কেন? এত চেতেন না মুচির সাথে প্রেমও করছেন, আবার ফুলও নিছেন, আমরা দেখছি। এই তোর আমি বলছিলাম না এর পিছনে কিছু রহস্য আছে? এই দুইটাই হলো বাদের হাড়ি, এই দুইটার জন্য সবকিছু ঘটছে। চল। এটা তুই কি কর? দুপুর আমার চিঠি দিবে তো বিশ্বাস হইতেছে না। আমরা কেন কইলেও অনেক সুযোগটা হয়েছে, এখন তো বন্ধুত্ব বিশ্বাস না হয়, ওই দেখ নব্বই খারাপ হয়েছে। দিদি জি ভাই। কেমন আছো? ভালো, আপনি? আহা, আবার আমার আপনি আপনি করতেছো। আপনি আমার 2 ব্যাচ সিনিয়র, আপনাকে তুমি করে বলবো কোন অধিকারে? আরে সেই অধিকার তো আমি তোমার দিতেই চাই। তা হয় না মিল্টন ভাই। তুমি না আগের থেকে একটু সুইট হয়েছো, বুঝছো? তোমার হাসিটা বেশ চমৎকার। বিধি, চলো না একটু কমন রুমে যাই, কথা বলি। আসো না। করতেছেন মিল্টন ভাই, হাসেন। আরে আসো। মিল্টন ভাই হাসেন, একই করতেছেন। আসো, আসো। মিল্টন ভাই হাসেন, মিল্টন ভাই হাসেন, একই করতেছেন। আসো না, মিল্টন ভাই আসো। হাসেন, আরে আসো, একই আসো। করতেছেন। এই ছেলেমেয়েরা, আগে শান্ত হও, দুই পক্ষের কথা শুনি তারপর। স্যার আমরা সবাই দেখছি মিল্টন ভিতরে জড়ায় ধরছে। ঠিক আছে, তবু ওদের মুখ থেকেও তো শুনতে হবে। স্যার বেয়াদবি মাফ করবেন, যেখানে এত বড় একটি ঘটনা সেখানে আপনি ওদের কথা শোনার অজুহাতে কালক্ষেপণ করছেন। তাহলে কি আমরা ধরে নিতে পারি না এই ঘটনা আসামি যেহেতু চেয়ারম্যানের ছেলে, তাই আপনি এই ঘটনাকে ভিন্ন কথা নেওয়ার চেষ্টা করছেন? শোনো, চেয়ারম্যানের ছেলে বলে আমি কালক্ষেপণ করছি বা তাকে একটু ফেভার করছি এ বিষয়ে ভাববার অবকাশ নেই। আমি তোমাদের পরিষ্কার ভাষায় বলতে চাই, অপরাধী যেই হোক, যত বড় অপরাধ করুক, সে আত্মপক্ষ সমর্থন করার অধিকার প্রত্যেকটি নাগরিকের আছে, প্রত্যেকটি মানুষের আছে। আর সেই আত্মপক্ষ অধিকারের সুযোগ যেহেতু তাদের আছে, সেই হেতু আমি তাদের কাছ থেকে শুনবো কে কি করেছে। তারপর তোমাদের একটা বিষয় আমি আশ্বস্ত করতে চাই, যদি যে কেউ অপরাধ করে থাকে তার উপযুক্ত শাস্তি সে পাবে। মিল্টন, এবার তুমি বলো। স্যার, সকালবেলা আমি যখন কমন রুমের পাশ দিয়ে আসতেছিলাম, বিথি আমার রেখে ডাকলো। আমি জিজ্ঞেস করলাম কেমন আছো, তারপর বললো ভাইজান আমার পায়ের নিচে একটা কাটা ফুটছে। আমি তখন তারে ওই পায়ের নিচে হাত দিলাম, দেখলাম যে কোনো কাটা নাই। তারপর জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমার পায়ে তো কাটা নাই, কাটা কই বিচ্ছে? ভাইজান কাটা আমার অন্য জায়গায় বিচ্ছে। এখন স্যার আপনি কোন আরো আছে স্যার, এই কথাটা কোয়ার সাথে সাথে স্যার আমার জ্বর হয়ে ধরলো। এখন স্যার
আপনি কোন স্যার, আমার মান ইজ্জত বলতে কিছু থাকে? এবার বিথি বলো। স্যার স্যার আমি প্রত্যেক দিন পিকে স্যারের কাছে প্রাইভেট পড়ে কলেজ করে বাড়ি যাই। আজ সকালে স্যারের আসতে দেরি হয়, আমি কমন রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন সময় মিল্টন ভাই ও তার বন্ধুরা এদিক দিয়ে আসতেছিল। আমাকে একা দেখে মিল্টন ভাই বলল দাঁড়াও। আমি ভয় পেয়ে বলি মিল্টন ভাই কেমন আছেন? উনি আমাকে বলে তুমি কেউ বলতে পারো না? আমি বললাম আপনি আমার 2 বেশ সিনিয়র। এই বলতে উনি আমাকে আচ্ছা 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 আচ্ছা, এই বিথি কেঁদো না, আমি বলছি। আমি বিষয়টি সব বুঝতে পেরেছি কি হয়েছে। তো আমি এ বিষয়ে একা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। আগামী 10 তারিখে গভর্নিং বডির মিটিং, সেই মিটিংয়ে আমি বিষয়টি উত্থাপন করব এবং সেখান থেকে যা সিদ্ধান্ত দেবে তাই আমাদের মেনে চলতে হবে, অর্থাৎ তোমাদের। তবে এর পূর্বে আমার যেটি সিদ্ধান্ত সেটি হলো মিল্টন এবং বিথি দুজনেই কলেজে আসবে। বিথি ক্লাস করতে পারবে আর মিল্টন ক্লাস করতে পারবে না, বাইরে দাঁড়িয়ে থাকবে। তোমাদের ছাত্রদের প্রতি আমার নির্দেশ, মিল্টনের সাথে কেউ কথা বলবে না। এবারে তোমরা যাও, ক্লাসে যাও, যাও সব যাও, শান্ত মতো যাও, কোনো গন্ডগোল করবে না, যাও। আসসালামু আলাইকুম। মা কি আছে, খাওয়ান দাও। আয় বাবা, ভেতরে আয়। আর রাখো তোমার খাওন, ওর বংশের ইজ্জত খায় ভাত খাইতেছে। তুমি চুপ করো, আমি সব শুনছি। আমার পোলার কোনো দোষ নেই, সব দোষ ওই মায়ার। না বা বিধি কোন দোষ নেই, সব দোষ ভাইয়ার। আমি এখন লজ্জায় কলেজে যাবো কিভাবে? আপনারা কলেজে যাওয়ার দরকার নেই, আপনি ভিতরে যান। কেন ভিতরে যাও? তুমি ভাইকে কিছু বলতে পারো না? একটা চর্দে দাঁত ফালাই দিব। হ্যাঁ, বড়দের মুখে মুখে কথা। যা ভিতরে যা, পড়তে বয় যা। তুমি ওরে ধমকাও কেন? তোমার এই দামরা পোলা আমার বংশের মান ইজ্জত সব খায় ফেলাইলো, আর তুমি আমার মায়ের কলেজে যাওয়া বন্ধ করতে চাও। তুমি চুপ করো, এই বয়সের ছেলেদের একটা দোষ হয়েই থাকে। তুমি কি কম আসিলা? আমার মুখ কলম ছুটাও না। আমি কি সেই কথা বলছি দেখি? আমি ওরে বলছি মাস্টারের মায়ের সঙ্গে ভাগ কর, তা না গেছে ফকিনির বাচ্চারা টানাটানি করতে। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, এমন প্যাচ লাগাইছি জিন্দেগি তো চুপ চুপ, তুই কি মনে করছো যে এই জিন্দগি তো ওই মায়ের তোর কথা কইবো? কথা কইবো না তো কি কইবো? ওই মেয়ের জন্য কোনো রাজপুত্র বই রয়েছে নাকি? আরে রাজপুত্র বয়ে না থাকুক, তোমার এই গুণধর পোলার ওই মায়ের বিয়ে করবো না। আব্বা আপনি খেলে আমার হুকুম দেন আর আমি ঘর থেকে তুলে নিই। হ্যাঁ, ছাগলের হাল চাষ হয় না, আর তোর এদের কিচ্ছু হবে না। যা করবে আমার নিজে নুপুরের মা, শুনলাম নুপুরদের কলেজে নাকি কি গন্ডগোল হয়েছে, কিছু জানো? আমিও তো তাই শুনলাম, সব কিছু জানি না। নুপুরে জিজ্ঞেস করো না। নুপুর, মানুপুর, জি বাবা। শুনলাম কলেজে কি গন্ডগোল হয়েছে, দোষটা কার? দোষটা কার বাবা, এটা কি কেউ বলার অপেক্ষা রাখে? হ্যাঁ, ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া কি, নেতৃত্বে কারা, আর প্রিন্সিপাল স্যারের ভূমিকা কি? প্রিন্সিপাল স্যার ভালো ভূমিকা নেবে, আর ছাত্রছাত্রী সব একজোট, কিন্তু নেতৃত্বে আছে রিগান ও সৈকত, ওরা তো বদের হারি। ওখানেই তোমার একটু ভুল হচ্ছে মা। তুমি যাদের কথা বললে এরা সবাই আমার ছাত্র, আমি ওদের চিনি। মিল্টন যা করেছে এটা ওর ছোটোবেলার অভ্যাস। বিথি মেয়েটা ভালো, আর রিগানের কথা বললে না, ও ঠিক ওর বাবার মতো। ওর বাবা ছিল আমার ছোটোবেলার বন্ধু, আমরা একসাথে লেখাপড়া করতাম। প্রায় ও বলতো ও ডাক্তার হবে, কিন্তু তার হয়ে উঠল না। হঠাৎ করে রিগানের দাদা মারা যাওয়ায় সংসারের সমস্ত চাপটা এসে পড়লো ওর ঘাড়ে। তাই ভালো ছাত্র হওয়া সত্ত্বেও
আত্মারেরা ডাক্তার হওয়া হলো না। আমার ধারণা দেখবি রিগান একদিন ঠিক ডাক্তার হবেই। তোমরা বাপ বেটিতে এমন ইতিহাস শুরু করেছো, তাতে মনে হচ্ছে তোমাদের কারো চোখে কোনো ঘুম নেই। আচ্ছা। ও হানা, তোকে একটা কথা বলি, আমার মনে হয় তোর এই ঝামেলার মধ্যে না যাওয়াই ভালো। বাবা আমি এখন বড় হয়েছি, তুমি আমার জন্য চিন্তা করো না, পড়তে যে আচ্ছা মা, আয়। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, বলেন তো ঘটনাটা কি হয়েছে? ঘটনা আর কি, আজ সকালে কলেজের 2 ছাত্র এই মেয়েটার অপমান করছে। আচ্ছা, এই মেয়েটাকে নিয়েই তো ঘটনা। ও কি আমাদের এই কলেজে পড়ে? আর ঘটনাটা কি আমার কলেজ এরিয়ার মধ্যেই ঘটেছে? আপনার ছাত্রী আপনি ছিলেন না? হ্যাঁ, এই কলেজের ছাত্রী। আর ঘটনাটা কলেজের মধ্যে করছে। আর এত কিছু আমারে জিজ্ঞেস করেন কেন? এই সরি, ঘটনা কর। তোমার নাম কি? স্বপ্না, কোন ইয়ারে পড়ো? ফার্স্ট ইয়ার। তোমার বাবার নাম কি? আমির হোসেন খান। তোমার বাবা কি করে? চেয়ারম্যান আঙ্কেলের পাটের গুদামে কাজ করে। ও আচ্ছা। স্বপ্না, এবার বলো তো ঘটনাটা কি ঘটেছিল? আমি সকাল ওইখান দিয়ে যাইতেছিলাম, রিখান ভাই আর সৈকত ভাই আমার এই একলা ভাইয়া। বুঝতে পেরেছি। রিগান, সৈকত, তোমাদের কিছু বলার আছে? ওরা আবার কি বলবে? বলে দই বলে কখনো খারাপ বলে। আর মেয়ে যখন ঘটনার সত্যতা স্বীকার করছে তখন ওদের টিসি দিয়ে দেন, পুলিশ ধরে দিয়ে যায়। টিসি দিয়ে দেবো? হ্যাঁ। আজ থেকে 6 দিন আগে আপনার ছেলে যে ঘটনা ঘটিয়েছে তার জন্যে তাকে শুধু টিসি না, থানায় মামলা করে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া উচিত ছিল। আমার ছেলের সঙ্গে ওদের তুলনা করতেছে না। কি বললেন আপনি? আপনার ছেলে আর ওরা ছেলে না? চেয়ারম্যান সাহেব, এই কলেজে যত ছাত্র ছাত্রী আছে আমার চোখে সব সমান। প্রিন্সিপাল সাহেব, আপনি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছেন। আমার ক্ষমতার সম্পর্কে নিশ্চয়ই আপনি অবগত আছেন। চেয়ারম্যান সাহেব, এটা আপনার কার্যালয় না, এটা একজন কলেজের প্রিন্সিপালের কার্যালয়। আপনি ক্ষমতার বড়াই অন্তত আমার সাথে দেখাবেন না। তাই দেখি। চেয়ারম্যান সাহেব, আপনি শান্ত হন। প্রিন্সিপাল স্যার ঠিকই বলেছেন, আসলে আমারই এখানে আসাটা উচিত হয়নি। স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে মেয়েটিকে কিছু প্রশ্ন করতাম। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করুন। আচ্ছা, ওই ছেলে দুটিতে তোমাকে অপমান করছে, তার কোনো সাক্ষী প্রমাণ আছে? হ্যাঁ, সাক্ষী আছে। এ আখি, আসো, তুমি বলো। স্যার, এটা সম্পূর্ণ সাধারণ ঘটনা। গত রাত্রে আমার আব্বা, মা, ভাইয়া এগুলো পরামর্শ করছে, আর আজকেই সেই ঘটনা ঘটছে। কি করি? এত বড় কথা তোরে কয়েকটা টুকরা টুকরা করে বলাবো? চেয়ারম্যান সাহেব ক্ষান্ত হন। ওসি সাহেব, আপনি নিশ্চয়ই ঘটনাটা বুঝতে পারছেন কি হয়েছে। এখন আমার বিচার করা উচিত। কি বিচার? তোমরা সবাই যাও, ক্লাস করো, এই বিষয়টা ভুলে যাবে, এই সাজানো বিষয়টা ভুলে যাবে। আর চেয়ারম্যান সাহেব, আপনার প্রতি অনুরোধ, আপনার যে স্বভাব চরিত্র যা বুঝতে পারছি তাতে আমার মনে হয় আপনি এই মেয়েটাকে হয় কলেজে আসা বন্ধ করবেন,
আর না হয় ওকে বাসায় গিয়ে টর্চারও করতে পারেন নিজের মেয়ে হওয়া সত্ত্বেও। তা করবেন না দয়া করে। যদি করেন আমি কিন্তু আইনের আশ্রয় নেব। তোমরা যাও, সবাই যাও, যাও ক্লাস করো, যাও। আব্বা, আব্বা, কাল তখন আগের কলেজ যাওয়া বন্ধ করে দেন। ওর কলেজে যাওয়া বন্ধ করুন না, বন্ধ করুন তোর কলেজে যাওয়া। কি তুমি আমার পুলার কলেজে যাও বন্ধ করবা? তোমার এই ধাড়ি মেল লিগে? হ্যাঁ আচ্ছা আব্বা, এতগুলো মানুষের সামনে আপনার অপমান করলো, আপনি ভুলে গেলেন? ভুললে যাবো নাকি তোর এলে নাচুন নাকি? কুলাঙ্কার কোয়াঙ্কার, তোর লিখে তো এতগুলি মানুষের মধ্যে আমার অপমানিত হইতে হইলো যে আখি মেয়েটা আমার ইজ্জত বাঁচাইছে। এদিকে আয়। এই ধুর, তুমি সরো, আমি কিন্তু কোনো কিছু বলি না। রিগান ভাই, সরি আখি, গতকাল যে আমি ভুল করেছি তার জন্য আমি দুঃখিত। গতকালের ব্যাপারটা যদি বলেন তাহলে আমি বলবো এটা কোনো উপকারের ব্যাপার না, আর এটা তো অন্যায় প্রতিবাদ। আর হ্যাঁ, যদি ধন্যবাদ দিতেই হয় তাহলে আমাকে নয়, নূপুরকে দিবেন। তাকে কি জন্য? এই জন্যই যে, কারণ আমি আপনার ব্যাপারে আগে কিছুই জানতাম না, আর জানার আগ্রহ ছিল না। কিন্তু গত রাতের ঘটনাটা নূপুরকে বলতেই সে আপনার ব্যাপারে সব কিছুই বললো। কি বললো? বললো আপনি খুব ভালো ছেলে, আপনার ফ্যামিলির ইতিহাস। তারপর আপনি খুব ভালো ছাত্র এবং নূপুরের বাবা খুব প্রিয় ছাত্র ছিলেন। ডাক্তারি পড়তে ঢাকা যাবেন আগামী বছর। কিছু শুধু আমার মুখ থেকে শুনতে চান কেন? নূপুরের মুখ থেকে কিছু শুনেন। সরি আখি, সেটা মানে আমার পক্ষে সম্ভব না। রিগান, রিগান, আজ থেকে অতীতের সব ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে নতুন জীবনের সূচনা করা যায় না? দেয়াল ভাঙার ইঞ্জিনিয়ার যদি বিল্ডিং বানায়, সেই বিল্ডিংয়ে বসবাস করা কতটুকু নিরাপদ? সকালে পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিমে সূর্য অস্ত যায়, তাই বলে কি আর সকাল হয় না? এই যে প্রাপ্য হতে পারে সে কখনো নতুন জীবনের সূচনা করতে আমি পারে না। যদি এত সুন্দর পুরস্কার পাই তোমাকে নতুন দিনের সন্ধান দিতে পারি, তুমি কেন আমাকে সঙ্গী করে নিতে পারবে না? আমার মনে হয় তোর আর আপত্তি থাকার কোনো কথা নেই। হ্যাঁ রিগান ভাই, আজ থেকে সব কিছু ভুলে গিয়ে আমরা নতুন করে শপথ নিই। দোষ, তোর ভাববার কিছু নাই। পিরিত না, তো পিরিত শুনেতেছি। রিগানের মা, তোমার কাছে যে টাকাগুলা দিছিলাম ওই টাকাগুলা দাও। কি কইলেন? ওই টাকা দিয়ে না আপনি শিলির লেগে চেন বানাইবেন? চেন তো বানামো, তবে কিছুদিন পরে। আচ্ছা, দিতাছি। এই লো, টাকাগুলান সাবধানে রাখি, ঠিক আছে? শুনেন, একটা কথা কই। কও। রিগান কইছিল ওর একটা ভালো স্যুট কাপড়ের দরকার। ঠিক আছে, ঠিক আছে। আমার কথাটা হই না লন, সব কিছুর মধ্যেই তো ঠিক আছে, ঠিক আছে। বলতে বললাম তো, বলো না। আপনি বাজার থেকে আহনের সময় কিনা লই আইবেন। ও ঠিক আছে, ঠিক আছে।
আব্বা এখন কই? চাচা কেমন আছে? অবস্থা তেমন ভালো না, তবে গতকাল ডাক্তার সাহেব ফাইনালি বলে দিয়েছে তার মাথার আঘাতের জন্য এক হাত এক পা অবশ হয়ে গেছে। হাসপাতালে রিলিজ কবে দিবে? আগামীকাল। আচ্ছা, বিল কত হতে পারে? তা এখনো বলা যাচ্ছে না। কি হলো, কি ভাবছো? না কিছু না, একটা কথা বলবো যদি ওর কিছু মনে না করো। বলো, কিচ্ছু মনে নেব না। এটা রাখো, হসপিটাল বিল দেওয়ার কাজে লাগবে। দেখো নূপুর, তুমি এমন কিছু করো না যে জন্য আমাদের ভালোবাসা অপমানিত না হয়। তুমি কি অপমান বলছো কেন? তোমার বাবা মানে আমার বাবা, আর তোমার বিপদে আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না? অবশ্যই পাশে থাকবে, লক্ষ্মীটি রাগ করো না। রিগান, তোমার আব্বার ওষুধ কোন সময় কোনটা খাওয়ামো? ওষুধের গায়ে লেখা আছে। তুমি একটু পয়রা বুঝাই দিও। আচ্ছা। বাজান রে, টাকা পয়সার কোনো ব্যবস্থা হয়েছে? এখনো কোনো ব্যবস্থা হয় নাই, তো হইব। ওই পশ্চিমের জমিটা বেচা দিবা নাকি? এর থেকে আমার যা পামো তার চেয়ে বেশি আর পাইনা ফেলছি। তাইলে এখন কি হইব? তুমি এত চিন্তা করো না, চাকরি করবো, ফাঁকে ফাঁকে লেখাপড়া করবো। তোমার আব্বার ওষুধই কিনবা কই থেকে? আর এত বড় সংসারে বা আমি চালামু কেমনে? হে আল্লাহ, এটা তুমি কি করলা আল্লাহ? এটা তুমি কি করলা? আমি দুঃখিত রিগান। বোর্ডের চেয়ারম্যান আমাকে আশ্বস্ত করার পরেও আমি তোমাকে চাকরিটা দিতে পারলাম না। আমার মনে হয় এর পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে। তুমি আমার সাথে যোগাযোগ রেখো, দেখি আমি তোমার জন্য অন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে? ঠিক আছে স্যার, তাহলে আজ আমি আসি। ওকে। কি কও বাবা, তুমি আমার লোকে মস্করা করতেছো নাকি? না স্যার, আমি ঠিকই পেলাম। তুমি কোনোদিন এই কাম করো নাই, পারবা তো? পারবো স্যার, পারতে আমার হইব। ঠিক আছে, যাও নিয়ে যাও। তো শুনো, 2 দিনের জমা তোমার দিতে হইব না। যাও যাও, লয়ে যাও, লয়ে যাও। অল্প। কিরা বুঝলা, রিক্সা কই? ওই আছে, ডাকে ডাকে। ও রিসয়, হ্যাঁ ঠিক আছে, আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে। রাখি। হ্যাঁ, আরে তুই রিক্সা চালান ধরলি কবে? তা তোর বাপে কেমন আছে রে? কই যাবেন হেডা কর। তেজ কমে নাই, লেজ নাই কুত্তার বাগান না। হ্যাঁ হ্যাঁ। আরে আম্মা আপনার কলেজ ছুটি হয়ে গেছে কি? আসেন আসেন, এদিকে আসেন। বুঝিতেছি। বাসায়? ও বাসায় যদি গরমের মধ্যে পায়ে হাইটা কেন, রিক্সা যান? না দরকার নেই। আচ্ছা আচ্ছা, কিছু একটা খাওয়া দাওয়া বললাম। না দরকার নেই। খাবেন না? তো আমাদের বাসায় যান, আমি একটু কাজে যাই। আচ্ছা ঠিক আছে।
রিক্সা চালায় পাইলাম মাত্র 125 টাকা। এই টাকাটা কি করবো? আব্বার ওষুধ কিনবো নাকি বাজার করবো? লাইন থেকে 2 কেজি চাল কিনতে লাগবে 50 টাকা, আর আব্বার একদিনের ওষুধ কিনতে লাগবে 80 টাকা, তারপরও 5 টাকা শর্ট। ওহ, কি যে করি। আমার মিল্টন বাবাজির জন্য আপনাদের নূপুর মামুনিকে বউ করে দিতে চাই। দেখেন চেয়ারম্যান সাহেব, ঘরে মেয়ে থাকলে বিয়ের প্রস্তাব আসতেই পারে। জি জি, মেয়ের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত বিয়ে দেব না। লেখাপড়া করার ইচ্ছে থাকলে তো আমার বাড়ি থেকে পড়তে পারবে। আসলে এই মুহূর্তে আমরা মেয়ের বিয়ের কথা ভাবছি না। ও, ভাবছেন না? ঠিক আছে, আপনারা ভাবতে থাকেন, আমার চিন্তা আমাকে করতে দেন। আসি, আসসালামু আলাইকুম। কই যা কথা কস নাকি? একটা কথা বলি, আর কিছুদিন কষ্ট কর। রাতে কত পার অপেক্ষা করব, সময় থাকলে দেখা করব। পালাচ্ছ কেন? ভয়। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমি তো হারাই নেই। দেখো নূপুর, তোমাকে একটা কথা বলি, পেয়ে হারানোর বেদনা একরকম, আর না পাওয়ার বেদনা যে এতই কষ্টের তা আমি কখনোই তোমাকে বোঝাতে পারবো না। পার পার যে হারিয়ে যাব সেটা তোমাকে কে বললো? তা ঠিক, কিন্তু এত মূল্যবান রত্ন আমি রাখবো কোথায়? আমার তো রাখার জায়গা নেই। তাই তুমি কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছ, তাই না? না নূপুর, আমি কাপুরুষ নই। আমি জানি আমি তোমাকে রাখতেও পারবো না, হারাতেও চাই না। নূপুর, তুমি এই ক্ষুদ্র নাট্যমঞ্চে একদিন মেঘ হয়ে এসেছিলে, আর বৃষ্টিও হয়তো অনর্গল ঝরবে অন্য কারো চিত্রপটে। ভালোবাসা সে যেন এক অদৃশ্যরন্ত পাখি, কখন কোথায় উড়ে বেড়ায় তা কখনো বোঝা যায় না। নূপুর, শোনো রিগান, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমি তোমার ছিলাম, তোমার আছে, তোমারই থাকবো। যত ভালোবাসি তোমার ভরে না তো মন, সাথ হয় আরো ভালোবাসি। এক জনম নয় হাজারো জনম থাকি যেন তোমার পাশাপাশি। তুমি বুকের মাঝে থাকবে চিরদিন, তুমি ছাড়া এ জীবন মূল্যহীন। তুমি বুকের মাঝে থাকবে চিরদিন,
অন্ধ হৃদয় আমার তোমাকে ছাড়া কিছু বোঝে না। দু চোখে তোমায় আঁকে আর কারো ছবি সে আঁকে না। তুমি বুকের মাঝে থাকবে চিরদিন, তুমি ছাড়া এই জীবন মূল্যহীন। তুমি বুকের মাঝে থাকবে চিরদিন, তুমি ছাড়া এই জীবন মূল্যহীন। তোমাকেই জানে মন, অন্য কিছু আর জানে না। প্রেমেরই বাঁধনে আর কারো মনে বাধা পড়ে না। তোমাকে জানে মন, অন্য কিছু আর জানে না। প্রেমের বাঁধনে আর কারো মনে বাধা পড়ে না। তুমি বুকের মাঝে থাকবে চিরদিন, তুমি ছাড়া এই জীবন মূল্যহীন। তুমি বুকের মাঝে থাকবে চিরদিন, তুমি ছাড়া এই জীবন মূল্যহীন। যত ভালোবাসি তোমায় ভরে না তো মন, সাধ হয় আরো ভালোবাসি। এক জনম নয় হাজারো জনম, থাকি যেন তোমার পাশাপাশি। তুমি বুকের মাঝে থাকবে চিরদিন, তুমি ছাড়া এই জীবন মূল্যহীন। তুমি বুকের মাঝে থাকবে চিরদিন, তুমি ছাড়া এই জীবন মূল্যহীন। আমি এবার চলি, অনেক রাত হয়ে গেছে, আবার কাল দেখা করব। দাঁড়াও, এদিকে এসো নূপুর। কোথায় গিয়েছিলে? দেখো নূপুর, সমাজে আমি মান সম্মান নিয়ে চলি। তুমি যদি রাতের আধারে এভাবে রিগানের সাথে দেখা করো, সমাজে আমি ছোট হয়ে যাব। বাবা, তুমি সেদিন বলেছিলে রিগানের মতো ছেলের জন্য তোমার গর্ব হয়। আজ রিগানের সাথে দেখা করলে তোমার মান সম্মান চলে যাবে কেন? কারণ তুমি একজন শিক্ষকের কলেজ পড়ুয়া মেয়ে। ও চুরি ডাকাতি সন্ত্রাসী করে না, ও খেটে খাচ্ছে। নূপুর, আমাকে দর্শন শেখাতে এসো না। আমি ছাত্রছাত্রীদের দর্শন শেখাই। সমস্যা বাবা ওইখানে। তোমাদের মতো কিছু নীতিহীন শিক্ষক এখন এই সমাজে আছে বলে মিল্টনের মতন ছাত্র তৈরি হচ্ছে। কিছুদিন পর হয়তো তুমি বলবে মিল্টনের সাথে চলে তোমার মান সম্মান বৃদ্ধি পাবে। ছি বাবা ছি, এই তোমার নীতি। তোমাকে আমার নতুন করে চিনতে হচ্ছে। তাই বলে যে জীবনের কোনো নিশ্চয়তা নেই, ভবিষ্যৎ নেই, যার সামনে শুধু অন্ধকার আর অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে তো আমার সন্তানকে আমি ঠেলে দিতে পারি না। তাহলে একজন ডাক্তার হাতে তুলে দিতে পারো। হ্যাঁ পারি। তাহলে ও ডাক্তার হওয়া আগ পর্যন্ত আমি অপেক্ষা করবো। হ্যাঁ অপেক্ষা করো, তার একটা শেষ আছে। তবে আপাতত রিগানের সাথে এভাবে তোমার মেলামেশা চলবে না, এটাই আমার শেষ কথা।
কি রে, কি হয়েছে? তোর মন খারাপ কেন? আর আসতে পারে এত দেরি করলি কেন? আর বলিস না, গত রাতে রিগানের সাথে দেখা করেছিলাম, তাই আব্বা অনেক বকেছে আর বলেছে এভাবে রিগানের সাথে দেখা করে চলবে না। আর কিছু বলেছে? না, তারপর আবার অনেক কিছুই বলেছে। যেমন? যেমন রিগানের জীবন শুধু অন্ধকারে ভরা, আর যে নিঃসন অন্ধকার জীবনে তার সন্তানকে ঠেলে দিতে পারবে না। তারপর? তারপর আমিও বলেছি, অন্ধকারে তোমার সন্তানকে ঠেলে দিতে পারো না তা ঠিক আছে, একজন ডাক্তার হাতে তো তুলে দিতে পারো। আব্বা উত্তরে বলল, তা পারি, কিন্তু রিগানের সাথে এভাবে দেখা করা চলবে না। এখন তুই কি করবি? এখন আমি আর কি করব, ওর জন্য সারা জীবন অপেক্ষা করব। নূপুর তো রিগানকে ছাড়া বাঁচবে না। আব্বা কি যে ঝামেলা বাঁধায় বলা মুশকিল। কি যে সমস্যায় পড়লাম। একই, তোর আবার কি হলো? কথা বলছিস না কেন? কিছু হয়নি। শোন, তোকে একটা কথা বলি। তুই তোমার আব্বাকে ভালো করেই চিনিস, আর উনি এমন কোনো কাজ নেই যে স্বার্থের জন্য না পারে। আজ সকালের বেলা দেখলাম মা, বাবা, ভাইয়া কি যেন বলা বলি করতেছে। আমি যাওয়াতেই চুপ হয়ে গেছে। আমি বেড়ার পাশে দাঁড়িয়ে কিছুটা শুনছি, কিন্তু এত আস্তে বলছে যে তারপর ভালোভাবে শোনা যায়নি। তবে এতটুকু বুঝতে পারছি যে নতুন ওসি নাকি ঘুষ খায়, তাকে দিয়ে সব কিছু সম্ভব। নূপুর, শুনলাম আগে বলছি কিন্তু ভর্তি হয়ে গেছে। চল মা, আমরা থানায় না গিয়ে চেয়ারম্যানের বাড়ি যাই। চেয়ারম্যানের কাছে যাবো কেন? দরকার হলে করে যাবো, আমার বাবা নির্দোষ। হ্যাঁ, তোমার বাবা নির্দোষ, ঠিকই দোষ, কিন্তু কিছু করার নাই। হয় ফাঁসি দিলে 14 বছরের জেল। এবার সব বুঝতে পারছি। না 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 না, কিচ্ছু বুঝতে পারো নাই। তোমার বাবার আজকের এই অবস্থা, আক্তারের ল্যাংড়া বাঁধানো, রিগাইনারের রিক্সা ধরানো, সব আমি করছি। তবে একটা কমেন্ট দিলাম, আপনার বলে বিয়া করেন এর জন্য? ঠিক দোষ। আপনি ভাবলেন কি কইরা? ভাবনাটা তোমার, অপেক্ষাটা আমার। তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, তোমার বাবার ফাঁসি আর ওই রিগাইনারে বাড়ি সারা খোয়াই দেবো। আমি ভাবি নাই, ভাববা তুমি, অপেক্ষা করো আমি। তুমি না ভাবলে তোমার আব্বার ফাঁসি আর ওই রিগাইনারে বাড়ি সারা খোয়াই দেবো, আর ওই রিগাইনারে বাড়ি সারা খোয়াই দেবো, আর ওই রিগাইনারে বাড়ি সারা খোয়াই দেবো। আমি জানতাম তুমি রাজি হবে মামনি। আব্বা, আবার বল। আবুল্লা, কাজী তো কোনো খবর নাই, একটু ডেকে নিয়ে আয়। তাতে যা। দাঁড়াও, তোমার সাথে কি কথা আছে? কি কথা? তুমি আমার ভালোবাসো? ও বাসি, আব্বা তুই জানতে পারে নতুন মেয়ে ফেলায়? অত সুজা না, আমি সব গুমর ফাঁস করে দিমু। কি গোমর ফাঁস করবা? চেয়ারম্যানের তো আকাম কুকাম আছে, তার 1 নম্বর সাক্ষী আমি। চেয়ারম্যান আমার ভালোবাসা নিয়ে তিরিমিনি গেলবো, তা ভাঙ্গি ফাটাই দিমু না। ওই কাজী বেটা এখন হয় নাকি? চুপ। ও, কোনো ভয় নেই, উনি আমাদের উপকার করবে। আচ্ছা শোনো, তুমি থানায় যে পুলিশকে সব খুলে বলো। পুলিশ এসে আব্বাকে ধরে নিয়ে গেলে তাহলে আমাদের আর কিছু করতে পারবে না। আর আমি বাইরে থেকে টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে এসেছি, আর রাতে আমরা ঢাকা চলে যাবো। ও আচ্ছা আচ্ছা, যাও যাও তুমি যাও, আমি আইতাছি। আসেন আসেন আসেন। আমাকে হারাতে হবে না রিগান,
আর একটা বছর কষ্ট করো, তারপর আমি চাকরি করব আর তুমি ডাক্তারি পড়বে। দেখবে তখন আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে কর তোমার মনে জাহালো, বন্ধু আরে কর তোমার মনে জাহালো। আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে কর তোমার মনে জাহালো, বন্ধু আরে কর তোমার মনে জাহালো। নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়। ও সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু। ত্রিভুবনের বিচার যেদিন হয় রে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন হয়, বন্ধু আরে কর তোমার মনে জাহালো, বন্ধু আরে কর তোমার মনে জাহালো। নিঠুর বন্ধুরে দুঃখ দিয়া হিয়ার ভিতর, একদিনও না লইলে খবর, এই কি তোমার প্রেমের পরিচয়। ও বন্ধুরে মিটামিটি আশা দিয়া কেন বা প্রেম শিখাইয়া রে বন্ধু, দূরে থাকা উচিত কি আর হয় রে বন্ধু, দূরে থাকা উচিত কি আর হয়। বন্ধু আরে কর তোমার মনে জাহালো, বন্ধু আরে কর তোমার মনে জাহালো। নিঠুর বন্ধুরে বিচ্ছেদের বাজারে গিয়া তোমার প্রেম বিকি দিয়া
না প্রেম আর যদি কেউ ও বন্ধুরে পাষাণ বন্ধুরে বিচ্ছেদের বাজারে পিয়া তোমার প্রেম বিকি দিয়া করব না প্রেম আর যদি কেউ ও উকিলের হয়েছে জানা উকিলের হয়েছে জানা কেবল ঈশ্বরের কারখানা রে বন্ধু সরে সরে দেওয়ালা রে বন্ধু সুরে সুরে দেওয়ালা বন্ধু আরে কর তোমার মনে জাহালো আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কর তোমার মনে জালো বন্ধু আরে কর তোমার মনে জাহালো এখন চিন্তা করার সময় নেই, তুই তাড়াতাড়ি যা, দিগান ভাই আসতেছে, যা তাড়াতাড়ি। আবুল্লারা পাঠালাম কাজে আনতে, এই শালা বসার তো কোনো খবর নাই কে। আরে বউ ভাইয়া দিতেছে কি করো ও ভাইয়া দিতেছে গন্ডগোল লাগছে তাড়াতাড়ি আয় অনেক অপেক্ষা করছি না আমাকে হারাতে হবে না রিগান, আর একটা বছর কষ্ট করো, তারপর আমি চাকরি করব আর তুমি ডাক্তারি পড়বে, দেখবে তখন আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমরাও অপেক্ষায় থাকলাম আদালত থেকে রিগান নির্দোষ হয়ে ফিরে আসুক এবং নূপুরের কথা মতো সে ডাক্তারি পড়ুক, এই আমাদের প্রত্যাশা।